সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে পশ্চিম তীরে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে একের পর এক অভিযান চালিয়ে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনি একটি মানবাধিকার গোষ্ঠী এমন তথ্য জানিয়েছে। এবারে জানাবো ক্রমবর্ধমান হারে উত্তেজনাপূর্ণ হওয়া এশিয়া প্যাসিফিক বিশ্বের বৃহত্তম সমুদ্র মহড়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ২৯টি দেশের ২৫,০০০-এরও বেশি লোকের অংশগ্রহণে এ মহড়া চলবে আগস্ট পর্যন্ত। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যেই এ মহড়ার আয়োজন করা হয়েছে। জানাবো নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা যথাযথ হবে না, কেননা এটি গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজির আদর্শের এক ধর্মনিরপেক্ষ দেশ। আর এই ভোটেই প্রমাণিত হয়েছে ভারত হিন্দু রাষ্ট্র নয়। এদিকে গাজায় ধ্বংসস্তূপে হাজার হাজার শিশুর মরদেহ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার নিখোঁজ ফিলিস্তিনি শিশুর মরদেহ, বলছে জাতিসংঘের নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। এবং সর্বশেষ জানাবো সাবেক ২ প্রতিরক্ষা মন্ত্রীকে বহিষ্কার করল চীনের কমিউনিস্ট পার্টি। চীনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফো এবং তার পূর্বসূরি ওয়েই ফেংগেকে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে দেশটির কমিউনিস্ট পার্টি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পশ্চিম তীরে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরায়েলি সেনাবাহিনী। অধিকৃত পশ্চিম তীরে একের পর এক অভিযান চালিয়ে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনি একটি মানবাধিকার গোষ্ঠী এমন তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি বৃহস্পতিবার বলেছে, জেরিন, হেব্রন, বেতলেহেম, রামাল্লা ও আলবিরে, নাবলুস ও জেরুজালেমে রাতভর অভিযান চলেছে। এসব অভিযান অধিকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের সহিংসতার হামলারই অংশ। গ্রেপ্তারের দৈনিক হিসাব রাখার গোষ্ঠীটি বলছে, ইসরায়েলি বাহিনী গুরুতর মারধর চালানোর পাশাপাশি গ্রেপ্তার ফিলিস্তিনিদের পরিবারকে হুমকিও দিয়েছে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ঘন ঘন সেনা অভিযান, ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনাকারীদের তাণ্ডব এবং সড়কে ফিলিস্তিনিদের হামলার মতো ঘটনা ঘটছে। রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওয়ায়েদ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী নাটকীয়ভাবে তাদের অভিযান বাড়িয়েছে। একদিনে প্রায় ৩৮টি অভিযান পরিচালনা করেছে। গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে। বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা গত বছরের তুলনায় ২৫% পর্যন্ত বেড়েছে। এতে হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরছাড়া হচ্ছেন। উত্তেজনাপূর্ণ এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম মহড়া শুরু। ক্রমবর্ধমান হারে উত্তেজনাপূর্ণ হওয়া এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম সমুদ্র মহড়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ২৯টি দেশের ২৫,০০০-এরও বেশি লোকের অংশগ্রহণে এই মহড়া চলবে আগস্ট পর্যন্ত। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে। রিম অব প্যাসিফিক নামে অভিহিত এই মহড়ার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এটি অবাধ উন্মুক্ত ইন্দো প্যাসিফিক বিকাশের প্রস্তুতির বাড়ানো এবং বহুপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য করা হচ্ছে। এই মহড়া শুরু হয়েছিল ১৯৭১ সালে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। তবে চলতি বছরের মহড়ায় দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত ছাড়াও দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকার দেশগুলো এবং 7টি ইউরোপিয়ান দেশগুলো অংশ নিচ্ছে। ইসরায়েলও এই মহড়ায় অংশ নিচ্ছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের এই অংশগ্রহণের বিরুদ্ধে এই অঞ্চলের ফিলিস্তিনপন্থী গ্রুপগুলো প্রতিবাদ জানাচ্ছে। মহড়ায় ১৫০টি বিমান, ৪০টি রণতরী, 3টি সাবমেরিন এবং ২৫,০০০-এরও বেশি সদস্য অংশ নেবে। তারা বিভিন্ন ধরনের মহড়ায় অংশ নেবে। চীনের সাথে এই অঞ্চলে উত্তেজনার প্রেক্ষাপটে এবারের মহড়াটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সাথে নতুন নতুন প্রতিরক্ষা চুক্তি করছে, অন্যদিকে তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। আবারও চীনে তাইওয়ানকে ঘিরে তারা সামরিক মহড়া বাড়িয়েছে। বিরোধপূর্ণ দ্বীপগুলোতে ফিলিপাইনের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে। তাছাড়া রাশিয়া এই অঞ্চলে আগের চেয়েও বেশি সক্রিয় হচ্ছে। গত 2 মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন, উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম সফর করেছেন। তিনি এসব দেশের কাছ থেকে ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা কামনা করেছেন। তাছাড়া উত্তর কোরিয়ার সাথে তিনি যে প্রতিকূল চুক্তি করেছেন
তার অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সহযোগিতার নতুন ক্ষেত্রের সূচনা করতে পারে। এদিকে এই মহড়ার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র কৌশলগত বোমা মহড়া সম্পন্ন করেছে। কোরিয়ান উপদ্বীপে পরমাণু চালিত বিমানবাহী রণতরী পাঠিয়েছে, তাইওয়ানে যুদ্ধ মহড়া চালিয়েছে। ভোটে প্রমাণ হয়েছে ভারত হিন্দু রাষ্ট্র নয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ভারতের অমর্ত্য সেন বলেছেন, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা যথাযথ হবে না, কেননা এটি গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজির আদর্শের এক ধর্মনিরপেক্ষ দেশ। বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পা রেখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয় তা এবারে লোকসভা ভোটে প্রমাণিত হয়েছে। ভারতের মানুষ যে ধর্মনিরপেক্ষতার আদর্শে লালিত তাই ভোটেও দেখা গেছে। ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনে শাসক দল বিজেপি বা কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেই নির্বাচনের ফল নিয়ে অমর্ত্য সেন বলেছেন, বিজেপি সরকার বিরোধী দলদের জেলবন্দি করে রেখেছে, সেই অভিযোগও শুনেছেন তিনি। তবে এসব ঘটনার দায় সাবেক কংগ্রেস সরকারও এড়াতে পারে না। অমর্ত্য সেন বলেন, আমাদের আশা ছিল ভারত স্বাধীন বলে বিনা বিচারে জেলে ভরা বন্ধ হবে, কিন্তু হয়নি। বেকারত্ব বাড়ছে, চলছে প্রাথমিক শিক্ষা এবং স্বাস্থ্যে অবহেলা। এক্ষেত্রে কংগ্রেস এবং বামপন্থীদের দায়ও কম নয়। অমর্ত্য সেন বলেন, এদেশে ধনী দারিদ্র্যের বিভাজন চলছে। নতুন করে যে মন্ত্রিসভা হয়েছে তা পুরনো মন্ত্রিসভার মতোই, সবাই এক, সামান্য বদল হলেও তবে এখনও দেশের রাজনৈতিকভাবে শক্তিশালী তারা। অযোধ্যার রাম মন্দিরের প্রসঙ্গে অমর্ত্য বলেন, বিশাল খরচে বড় মন্দির বানিয়েছে। ভারত মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ। এখানে এমনটা হওয়া উচিত ছিল না। এতে ভারতের আসল পরিচয়কে উপেক্ষা করার একটি প্রচেষ্টা চলছে। এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। গাজায় ধ্বংসস্তূপে হাজার হাজার শিশুর মরদেহ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ শিশুর মরদেহ রয়েছে, বলছে জাতিসংঘের শিশু নিরাপত্তা অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। টানা ৮ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল এ ভূখণ্ডে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি গণহত্যা এবং যুদ্ধাপরাধের শিকার হয়ে গাজায় ইতিমধ্যে প্রায় ৩৮,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, গাজায় হাজার হাজার নিখোঁজ শিশুর মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ইউনিসেফের উপনির্বাহী পরিচালক ডেট চাইবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন। বুধবার সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং অধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ প্রধান সাম্প্রতিক প্রতিবেদনের উপর নিরাপত্তা পরিষদের বিশেষ সভা হয়েছে, যেখানে বক্তৃতা করার সময় টেড চাইবান একথা বলেন। ২০২৩ সালে ৪,৩১২ ফিলিস্তিনি এবং ৭০ জন ইসরায়েলি শিশু নিহত হয়েছে বা পঙ্গু হয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে, যা প্রতিবেদনে অন্তর্ভুক্ত হত্যা এবং পঙ্গুত্বের সব যাচাইকৃত ঘটনার ৩৭%। ডেট চাইবান অভিযোগ করেন, ধ্বংসস্তূপের নিচে শিশুরা চাপা পড়েছে। মানবতা বিরোধী সংস্থা এবং ব্যক্তিদের সেখানে প্রবেশ করতে না দেওয়ার অর্থ হল গাজায় নিহত শিশুদের আরও হাজার হাজার ঘটনাকে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে পারেনি জাতিসংঘ। এদিকে চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ২০,০০০-এরও বেশি ফিলিস্তিনি শিশু নিখোঁজ হয়েছে বলে সাম্প্রতিক সময়ে জানিয়েছে শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি গত সোমবার জানায়, নিখোঁজদের মধ্যে অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, অনেককে আটক করা হয়েছে, অনেককে আবার অচিহ্নিত কবরে সমাহিত করা হয়েছে, আবার অনেকেই তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সাবেক ২ প্রতিরক্ষা মন্ত্রীকে বহিষ্কার করল চীনের কমিউনিস্ট পার্টি। চীনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফো এবং তার পূর্বসূরি ওয়েই ফেংঘেকে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে দেশটির কমিউনিস্ট পার্টি। বৃহস্পতিবার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লি ঘুষ নেওয়ার পাশাপাশি অন্যদের ঘুষ দেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলে সন্দেহ করা হয়। তদন্ত প্রতিবেদনকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেননি, নিজের এবং অন্য কর্মীদের জন্য সুবিধা গ্রহণ করেছেন। এতে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর একজন সিনিয়র নেতৃস্থানীয় ক্যাডার হিসেবে লি শাংফু তার মূল মিশনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি দলের স্বার্থ এবং জাতীয় প্রতিরক্ষা ব্যাপক ক্ষতি করেছেন। কমিউনিস্ট পার্টির নির্দেশে লি শাংফুর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। গত বছর ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন প্রকাশ করেছিল, সামরিক কেনাকাটায় দুর্নীতি করায় লি শাংফুর বিরুদ্ধে তদন্ত চলছিল। গত বছরের অক্টোবরে কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে তিনি ২ মাস নিখোঁজ ছিলেন। তবে চীন এখন খোলাখুলিভাবে বলল, লি শাংফুর বিরুদ্ধে তদন্ত চলছিল এবং তার অপরাধের ধরনও প্রকাশ করল। গত বছর থেকে চীনের সামরিক বাহিনীতে ব্যাপক দুর্নীতি বিরোধী তৎপরতা শুরু হয়।